আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি পড়ব সেটি নিয়ে হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিডিস বা সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। আসলে এটা একটা গ্রুপ অফ ডিজিজের নাম। অনেকগুলো ডিজিজ আছে এর আন্ডারে। এদের বৈশিষ্ট্য প্রায় একই রকম এবং ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা বেশিরভাগই এদের সাথে একটি জেনেটিক রিলেশন থাকে। বেশিরভাগ পেশেন্টেরই HLA-B27 পজিটিভ থাকে এবং এদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা প্রায় একই রকম। আমরা আজকে একটু ডিটেইলস দেখব। স্পন্ডাইলো আর্থ্রাইটিডিসের মধ্যে মোট ৪ টি ডিজিজ আছে। এর মধ্যে হতে পারে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, হতে পারে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, হতে পারে সোরিয়াটিক আর্থ্রাইটিস, হতে পারে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। এর মধ্যে যেটি অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি এটিকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে রেডিওলজিক্যাল চেঞ্জ যদি থাকে সেটাকে আমরা রেডিওলজিক্যাল অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বলি। যদি রেডিওলজিতে অর্থাৎ এক্স-রে বা এমআরআইতে যদি কোনো চেঞ্জ পাওয়া না যায় তখন সেটাকে আমরা বলি নন রেডিওলজিক্যাল অ্যাক্সিয়াল স্পন্ডালোআর্থ্রোপ্যাথি। এবার আসি আমরা অ্যাক্সিয়াল স্পন্ডালোআর্থ্রোপ্যাথি বা রেডিওলজিক্যাল বা নন রেডিওলজিক্যাল অথবা আসলে যে কোনো স্পন্ডালোআর্থ্রোপ্যাথিতেই যে হলমার্ক থাকে, দুইটি কমন প্রেজেন্টেশন থাকে। একটা হচ্ছে এনথেসাইটিস, অর্থাৎ টেন্ডন পয়েন্ট যেখানে ইনসারশন হয় ঠিক সেই জায়গাতে ইনফ্লামেশন থাকে, অর্থাৎ এটাকে আমরা বলি এনথেসাইটিস। আর একটা হচ্ছে ড্যাকটাইলাইটিস, অর্থাৎ সিঙ্গেল ফিঙ্গার উইল বি ইনফ্ল্যামড, সলেন, টেন্ডার, টেম্পারেচার উইল বি হাই। এটাকে আমরা বলি ড্যাকটাইলাইটিস। সাধারণত স্পন্ডালোআর্থ্রোপ্যাথি পেশেন্টদের এটা হলমার্ক হিসেবে থাকে। এটা ছাড়া এদের একটা কমন প্রেজেন্টেশন, এরা মেলদের বেশি অ্যাফেক্টেড হয় আর কি। এবার আমরা অ্যাক্সিয়াল স্পন্ডালোআর্থ্রোপ্যাথিটা একটু দেখব। এটা আমরা প্রথমে বলে ফেলছি যেটা রেডিওলজিক্যাল হতে পারে, নন রেডিওলজিক্যাল হতে পারে। যেটা রেডিওলজিক্যাল সেটাকে আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস। আম আসলে আমরা রেডিওলজিতে কী চেঞ্জ পেতে পারি? আমরা নিউবর্ন ফর্মেশন পেতে পারি, সিন্ডাস্পোফাইট পেতে পারি, অ্যাঙ্কাইলোসিস পেতে পারি। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হেলদি স্পাইন, এবং হেলদি স্পাইনের পাশে যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস থাকে তাহলে সেই পেশেন্টের প্রথমে বা জয়েন্টের মার্জিনগুলো ইনফ্লামেশন হবে এবং আস্তে আস্তে ফিউশন হবে। এটাকে আমরা বলছি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা নর্মাল স্পাইন, এটা আর্লি অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, এটা অ্যাডভান্স অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস। এখানে আমরা অলমোস্ট ফিউশন দেখতে পাচ্ছি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসলে সবচেয়ে কমন যেটি হয় সেটা ইনফ্ল্যামেটরি লো ব্যাক পেন নিয়ে আসে। পেশেন্টরা মিডিল এজ বা ৪৫ বছরের কম বয়সী মানুষরা আসে, ইয়াং পেশেন্ট আসতে পারে। মেল প্রিডমিনেন্ট বেশি থাকে। তাদের প্রথম প্রেজেন্টেশনই থাকে সিভিয়ার লো ব্যাক পেন এবং রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য স্পাইন, এবং তার সাথে ইনফ্ল্যামেটরি নেচার যেহেতু সিগনিফিক্যান্ট মর্নিং স্টিফনেস থাকে। এটা ছাড়া পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে এবং এটা ছাড়াও এক্সট্রা আর্টিকুলার বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন থাকতে পারে। যদি আমরা এটা সাইন চিন্তা করি, সবচেয়ে কমন সাইন হচ্ছে রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য স্পাইন। এটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে করি যেটাকে আমরা বলি সোবার্স টেস্ট। এটাকে আমরা আরেকটু মডিফাই করে যেটা করা হয় সেটার নাম হচ্ছে মডিফাইড সোবার্স টেস্ট। আম এখানে আমরা আরও সাইন হিসেবে এনথেসাইটিসগুলো পাই। কোন কোন টেন্ডনের ইনসারশন পয়েন্ট ইনভলভমেন্ট হয় সেটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো। হতে পারে টেন্ডো অ্যাকিলিস ইনসারশন পয়েন্ট, সেখানে টেন্ডিনাইটিস হতে পারে। হতে পারে প্ল্যান্টার ফ্যাসাইটিস, হতে পারে প্ল্যাটিলার টেন্ডন যেখানে ইনসারশন হয় সেখানে ইনফ্লামেশন হতে পারে, এনথেসাইটিস হতে পারে। গ্লুটিয়াস মিডিয়াস যেখানে ইনসারশন সেখানে হতে পারে। কখনো কখনো হিউমেরাল এপিকন্ডাইলেও ইনফ্লামেশন থাকতে পারে। কমপ্লিকেশন আসলে খুবই একটা কমন প্রেজেন্টেশন অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস বা যে কোনো সেরোনেগেটিভ স্পন্ডালোআর্থ্রোপ্যাথিতে। কারণ যদি রেগুলার থেরাপি না নেয়, ট্রিটমেন্ট না নেয়, তাহলে সেই পেশেন্টদের আস্তে আস্তে বনি অ্যাঙ্কালোসিস ডেভেলপ করে এবং বনি ফিউশন ডেভেলপ করে। সেজন্য আমাদের সবচেয়ে কমন প্রেজেন্টেশন স্পাইনাল ফিউশন হতে পারে, মার্কড কাইফোসিস ডেভেলপ করতে পারে, ফিক্সড ফ্লেকশন কন্ট্রাকচার হতে পারে সামনের দিকে, আবার হতে পারে কি অস্টিওপোরোসিস, যেটাকে আমরা সেকেন্ডারি অস্টিওপোরোসিস বলি। এটা ছাড়া কিছু এক্সট্রা আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। এক্সট্রা আর্টিকুলার প্রেজেন্টেশনকে আমরা মনে রাখি 6A দিয়ে, অর্থাৎ এতে অ্যানিমিয়া বা ফেটিক। ২ নাম্বার হতে পারে অ্যান্টেরো ইউভিয়াইটিস, অ্যাসিমটোমেটিক প্রোস্টাটাইটিস, অ্যাওরটিক ভালভ ডিজিজ, অ্যামাইলয়েডোসিস অ্যান্ড অ্যাটিপিক্যাল আপার লোব পালমোনারি ফাইব্রোসিস। এটা ছাড়া হতে পারে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অস্টিওপোরোসিস, অস্টিওপ্রলিফারেশন অ্যান্ড অস্টিওস্ক্লেরোসিস।
ডায়াগনোসিসের জন্য একটা সুন্দর অ্যাপ্রোচ রয়েছে। আমরা যদি সেরোনেগেটিভ স্পন্ডলোআর্থ্রোপ্যাথি বা অ্যাক্সিয়াল স্পন্ডলোআর্থ্রোপ্যাথি ডায়াগনোসিস করতে চাই, আমরা ২ টি প্রসেসের যেকোনো একটি ফলো করতে পারি। তবে ২ টি প্রসেসের যেটিই হোক, আমাকে প্রথম শর্ত হচ্ছে পেশেন্টের বয়স ৪৫ এর কম হতে হবে। অর্থাৎ তার ফার্স্ট সিম্পটম প্রকাশের সময়টা ৪৫ বছরের আগে হতে হবে এবং তাকে ইনফ্ল্যামেটরি পেইনটা মোর দ্যান 3 মান্থস হতে হবে। তার সাথে যদি পেশেন্টের ইমেজিংয়ে চেঞ্জ থাকে, অর্থাৎ এক্স-রে অথবা এমআরআইতে, তাহলে আমরা যতগুলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আছে তার মধ্যে মাত্র একটি যদি প্রেজেন্টেশন থাকে, তাহলে আমরা এটাকে অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলিটিস বা অ্যাক্সিয়াল স্পন্ডলোআর্থ্রোপ্যাথি বলতে পারি। কিন্তু পেশেন্টের যদি ইমেজিংয়ে কোনো চেঞ্জ না আসে, তাহলে আমাদের পূর্বের শর্তের মতো পেশেন্টের ৩ মাসের ইনফ্ল্যামেটরি পেইন, তার সাথে পেশেন্টের বয়স ৪৫ এর কম বা ফার্স্ট সিম্পটম ৪৫ এর কম এবং তার সাথে রেডিওলজিক্যাল যদি কোনো চেঞ্জ না পাই, তাহলে তাকে HLA-B27 পজিটিভ থাকতে হবে এবং তার সাথে ক্লিনিক্যাল ফিচারগুলোর মধ্যে যেকোনো ২ টা থাকতে হবে। আমরা জানি অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার আছে, এর মধ্যে ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন, আর্থ্রাইটিস, এনথেসাইটিস, ইউভিআইটিস, ড্যাকটাইলাইটিস, সোরিয়াসিস, ক্রনস ডিজিজ বা এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস যেটা আর কি, গুড রেসপন্স টু এনএসএআইডি, সেরোনিক এসপিএ ফ্যামিলি হিস্ট্রি, HLA-B27 পজিটিভ এবং সিআরপি এলিভেটেড। আমরা ইনভেস্টিগেশন যদি বলি, ইনভেস্টিগেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এক্স-রে করতে হবে। আমরা যে এক্স-রেটা করি সেটাকে আমরা এক্স-রে অবলিক ভিউ অফ এসআই জয়েন্ট, যেটার একটা নাম হচ্ছে মডিফাইড ফার্গুসন ভিউ করে থাকি। এটা ছাড়া আমরা আল্ট্রাসাউন্ড অফ দ্য এমআরআই অফ দ্য এনথেসিস, টেন্ডনটার পয়েন্ট ইনসারশন পয়েন্টে ইনফ্লামেশন আছে কিনা সেটা আমরা দেখার জন্য করি। এটা ছাড়া এমআরআই অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট করতে পারি, ইএসআর এবং সিআরপি দেখতে পারি যেখানে রেঞ্জ থাকে, হিমোগ্লোবিন লেভেল ইউজুয়ালি লেস থাকে, তার সাথে HLA-B27 পজিটিভ থাকতে পারে এবং ফিকাল ক্যালবোটেকটিন করা হয় ইন কেস অফ এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। এখানে আমরা কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ দেখতে পাচ্ছি। এখানে এসআই জয়েন্ট অলমোস্ট ফিউশন হয়ে গেছে। আম এইটা আসলে কি সেরোনেগেটিভ স্পন্ডলোআর্থ্রোপ্যাথিতে যে এসআই জয়েন্টের যে চেঞ্জ, সেটাকে আসলে আমরা ৫ টি স্টেজে ভাগ করতে পারি। ১ নম্বর স্টেজ হচ্ছে ইরেগুলারিটি অ্যান্ড লস অফ কর্টিক্যাল মার্জিন। অর্থাৎ এসআই জয়েন্টের যে কর্টিক্যাল মার্জিন আছে সেটা ইরেগুলেটর হবে এবং লস হয়ে যাবে। এটা ছাড়া ওয়াইডেনিং অফ দ্য স্পেস, জয়েন্ট স্পেসটা আস্তে আস্তে ওয়াইড হতে পারে। তারপরে সাবসিকুয়েন্টলি স্ক্লেরোসিস ডেভেলপ করতে পারে এবং একসময় জয়েন্ট স্পেস ন্যারোয়িং হয়ে যেতে পারে এবং লাস্ট স্টেজ বা লেটারি স্টেজে আমরা দেখতে পাই একদম ফিউশন হয়ে যেতে পারে। আমরা এখানে একটি নর্মাল এসআই জয়েন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একদমই স্বাভাবিক। আস্তে 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 যখন স্টেজ বাড়তে থাকবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাসপিসিয়াস মনে হচ্ছে জয়েন্ট স্পেস একটু ন্যারোয়িং বা স্ক্লেরোসিস ডেভেলপ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ খানিকটা স্ক্লেরোসিস ডেভেলপ করছে। এখানে আস্তে আস্তে ফিউশন হয়ে যাচ্ছে, এই যেখানে অলমোস্ট ফিউজড এসআই জয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম ফিউজড এসআই জয়েন্ট। এটা ছাড়া আমরা এক্স-রে ডর্সোলাম্বার স্পাইন করে থাকি, যেখানে আমরা পাই হচ্ছে ব্যাম্বু স্পাইন। ব্যাম্বু স্পাইনটা হচ্ছে এরকম যে তার কার্ভেচার যেটি থাকবে সেটি নষ্ট হয়ে যাবে, লস হয়ে যাবে এবং স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রা থাকবে। তার সাথে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট ক্যালসিফিকেশন থাকবে এবং ব্রিজিং সিন্ডেসমোফাইট হবে। এই জিনিসগুলো কেমন হয় আমরা একটু দেখে নিব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভার্টিব্রার সাথে আরেকটি ভার্টিব্রার ব্রিজিং সিন্ডেসমোফাইট ডেভেলপ করছে এবং এটা অস্টিওফাইটের সাথে পার্থক্য হচ্ছে অস্টিওফাইটগুলো এরকম হরিজন্টাল হয় আর সিন্ডোসমোফাইটগুলো ভার্টিক্যাল হয়, অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত হতে থাকে। এটা সিন্ডোসমোফাইটে। আমরা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস বা এসপিএতে আমরা সিন্ডোসমোফাইট পাই। এটা ছাড়া স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রা থাকে, কার্ভেচারগুলো লস হয়। সবগুলোকে একত্রে বলা হয় ব্যাম্বু স্পাইন, অর্থাৎ বাঁশের মতো হয়ে যাবে। ম্যানেজমেন্ট অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিসের আসলে স্পেসিফিক ম্যানেজমেন্টের ব্যাপারে এখানে অনেকগুলো কথা আছে। আমরা প্রথমে সাপোর্টিভ ম্যানেজমেন্টের উপর আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি, অর্থাৎ পেশেন্টকে এডুকেট করতে হবে যে এই ডিজিজটা আপনার পুরোপুরি রিকভার হবে না, এটা আপনার লাইফ লং থাকতে পারে এবং আপনাকে এই ডিজিজ সম্পর্কে সব ডিটেলস ধারণা রাখতে হবে, যেহেতু এটা একটা লেন্দি ডিজিজ, ইনফ্ল্যামেটরি ডিজিজ এবং এটা বাইরের কোনো কারণে না, আপনার নিজের বডির কারণেই হচ্ছে। এটা পেশেন্টকে এডুকেট করতে হবে, পেশেন্টকে ফিজিক্যাল থেরাপি দিতে
দিতে হবে। পেশেন্ট এনএসআইডিতে ভালো রেসপন্স করলে আমরা এনএসআইডি দিতে পারি। তবে অবশ্যই এনএসআইডি দেওয়ার আগে পেশেন্টের অন্যান্য প্রিকশনগুলো নিয়ে নিতে হবে। এক্সট্রা স্যার আমরা ডিএমআরটি দিতে পারি। ডিএমআরটির মধ্যে আসলে সালফাসালাজিন এবং মিথোট্রিক্সেট এটা সবচেয়ে ভালো কাজ করে, কিন্তু এটা সেন্ট্রাল ইনভলভমেন্টে কম করে। যদি পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে ডিএমআরটি রেসপন্স ভালো। এটা ছাড়া আমরা বায়োলজিক্স ইউজ করতে পারি, অ্যান্টি টিএনএফ আলফা থেরাপি দিতে পারি, লোকাল গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন দিতে পারি এবং ওরাল গ্লুকোকর্টিকয়েড দিতে পারি। এটা ছাড়া অপারেটিভ কিছু প্রসিডিউর আছে, যেমন আমরা আর্থ্রোপ্লাস্টি করতে পারি এবং স্পাইনাল অস্টিওটমি করতে পারি। এই ডিজিজের অ্যাক্টিভিটি দেখার জন্য আমরা সাধারণত বিভিন্ন স্কোরিং সিস্টেম আছে, যেমন বাস-ডাই স্কোরিং। এটা ছাড়া বাত অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস ফাংশনাল ইন্ডেক্স, যেটা বাসফি স্কোরিং বলা হয়। আরেকটা হতে পারে এসডাস সিআরপি স্কোরিং। এটার মাধ্যমে আমরা পেশেন্টের ফলো আপ করতে পারি।